দর্শক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি উদ্যোক্তা পত্রিকার ব্যানারে জীবনের গল্প শিরোনামে আজকে একটি বিশেষ সাক্ষাৎকার। আর এই বিশেষ সাক্ষাৎকারে উপস্থিত আছেন একজন বিশেষ ব্যক্তিত্ব, যিনি টিসল বাংলাদেশের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ ইয়াসির। আমরা জনাব মোহাম্মদ ইয়াসির আহমেদের কাছ থেকে শুনতে চাইবো আসলে ওনার জীবনের গল্পটা কেমন ছিল, ওনার পথ চলাটা কেমন ছিল, বিশেষ করে শুরুর দিকে যে স্ট্রাগল করতে হয়, যে অনেক বেশি বন্ধুর পথ, অনেক বেশি অমসৃণ, অনেক বেশি স্ট্রাগল করতে হয়, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়, এই গল্পগুলোই ওনার কাছে আজকে শুনবো। এবং এই পথগুলো অতিক্রম করে অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকের যে ওনার অবস্থান, একটি বিশাল অবস্থান তৈরি করছেন। এবং বিশেষ করে উনি যে ট্রেনিং সেন্টারের মাধ্যমে যুব সমাজকে, বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে কর্মমুখী বা বাস্তবমুখী শিক্ষা দিয়ে যাচ্ছেন এবং সমাজ গঠনে, বিশেষ করে দেশ গঠনে যেটা বিশাল ভূমিকা রাখছে এবং অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে, এই কথাগুলি ওনার কাছে আমরা ওনার মুখে শুনতে চাই। তো ইয়াসির ভাই, আপনি যদি আপনার জীবনের গল্পটা শুরু থেকে আমরা একটু শুনতে চাই। আপনি একটা টার্ম উল্লেখ করেছেন, বন্ধুর। তো ওই বন্ধুর আসলে দুইটা মিনিং আছে, একটা হচ্ছে বন্ধুর আর একটা হচ্ছে খুবই বাম্পি রোড, অমসৃণ এবং কষ্টদায়ক পথ। Well, it was in 1994 যখন আমি ঢাকায় আসি, just by taking 374 টাকা from my parents. তো ইন্টারে আমি বোর্ড স্ট্যান্ড করেছিলাম, রেজাল্ট ভালো ছিল, তো যাওয়ার কথা ছিল খুলনাতে। তো আমি আমার যে কলেজ সৈয়দ ফজলুল হক মহাবিদ্যালয় পাথরঘাটাতে, বরগুনাতে, তো ওখানের প্রিন্সিপাল স্যারের ঢাকায় বাসা আছে। তো ওখানে আমার এক স্যার শিখিয়ে দিলেন, স্যারকে গিয়ে ধরো, তুমি ওনার বাসায় থেকে পড়াশোনা করা যায় কিনা। তো আমি স্যারকে বললাম, স্যারের ছোট ছোট দুইটা ছেলে ছিল, তো বললো যে আমি তো খুব ভালো খুশি হব তুমি যদি আমাদের সাথে থাকো, আমার আর একটা ছেলে হবে। তো ঢাকায় থাকাটা খুব একটা আপনি ব্লেসিং বলতে পারেন, যে আমাকে ওই স্ট্রাগলটা করতে হয়নি, কিন্তু আমাকে যে হাত খরচের টাকা সেটা কিন্তু নিজেকে কালেক্ট করতে হয়েছিল। সো প্রথম টিউশন নিয়েছিলাম আমি 600 টাকায়। তারপর এক বছরের মধ্যে আমার টিউশন ফি ছিল 15,000 টাকা, এবং আমি লক্ষ লক্ষ টাকা টিউশন থেকে ইনকাম করতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, রেজাল্ট ভালো করলাম। তো কষ্টকর কাহিনীগুলো যদি আমি বলি, যে আমার প্রথম থেকেই একটা এন্টারপ্রেনারশিপ, একটা মাইন্ডসেট প্রথম থেকেই ছিল। আমার কখনো মনে হতো না যে ইয়াসির সাহেব 9টায় আসছেন আপনি, এইরকম একটা পরিস্থিতিতে পড়বে, এটা আমার ভালো লাগতো না। প্রথম থেকে আমার এরকম উদ্যোক্তা হওয়ার যে একটা মেন্টালিটি, এটা ছিল। তো বিজনেসের ধরা টু দি পাওয়ার 2, ধরা টু দি পাওয়ার 3, অর্থাৎ কীভাবে আমরা যদি একটু ফান করে বলি যে পড়ে যাওয়া, হোঁচট খাওয়া কাকে বলে, কত প্রকার কী তা খুব ভালো করে দেখেছি। তো আমি এটা নিজেকে মোটিভেট করি এইভাবে, বল খেলেছেন তো ফুটবলকে আপনি যত আস্তে আছাড় মারবেন ও অত কম উপরে উঠবে, আর জোরে যত আছাড় মারবেন অত সে বেশি উপরে উঠবে। তো আছাড় কতটুকু খেয়েছেন, এটা ওই ফুটবলকে দিয়ে আমাদের লাইফের সাথে মেশাতে হবে। যে আপনি হোঁচট যত বড়, সফলতার সম্ভাবনা তত বেশি। রাইট। তো আমি প্রথমে এডুকেশন নিয়েই আমার সব কাজগুলো ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই আমি একটা ল্যাঙ্গুয়েজ সেন্টার দিলাম, ভাড়া নিয়ে, ছোট্ট পুচকে পোলা, অথচ আমি ভাড়া নিয়ে নিলাম ধরেন 45,000 টাকার। আমার ইনকাম আছে অল্প, তো ওই টিউশন থেকে সাহস বেড়েছে। তখন কি হলে থাকতেন নাকি স্যারের বাসায়? আরও একটা মজার ব্যাপার হচ্ছে, আমি স্যারের বাসায় মাত্র 3 মাস ছিলাম। আচ্ছা। তো কারণ আমার কাছে মনে হতো ইট ওয়াজ এ বার্ডেন, পার্সোনালিটিতে লাগতো। কিন্তু স্যার এবং আমার যে কাকিমা অনেক আদর করতেন। ওনার ছেলেকে পড়িয়েছি অনেক বছর, কিন্তু আমি বললাম যে কাকি, আমি এখন তো যথেষ্ট ইনকাম করছি, আমি আলাদা থাকি। তো আলাদা, এবং আমি ওই রুমটা দেখতে যাই। ওই রুমটা ছিল একটা বিল্ডিংয়ের পাশে ছোট্ট একটা বাড়তি জায়গায় এক্সট্রা তৈরি করা একটা রুম, যেটা আপনি মোটামুটি বস্তির সাথে তুলনা করা যেতে পারে। তো
বা বিল্ডিং এর কেয়ারটেকাররা যে ধরনের রুমে থাকে ওরকম একটা রুম, কিন্তু তারপরে ইট ওয়াজ মাই প্যালেস, কারণ এটা আমার একটা জায়গা ছিল যেখানে আমি চিন্তা করতে পারতাম, এবং ওই রুম দিয়েই আমার ইংলিশ উচ্চারণ শেখার যাত্রা শুরু হয়েছিল। আমি মাটিতে শুয়ে পড়তাম, আমার একটা কম্পিউটার ছিল, তো স্পিকারগুলো আমার কানের কাছে এনে আমি সুন্দর উচ্চারণ প্র্যাকটিস করতাম, শুনতাম, আমি এরকম ব্যায়াম করতাম, টাইম খ্যাট, ওই অডিও শুনে শুনে তারপরে কিন্তু আজকের সেই ফোনেটিক্স ট্রেনার, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মিদের সাথে কাজ করছি, বিভিন্ন বাহিনীর সাথে কাজ করছি, হ্যাঁ, বিভিন্ন মিনিস্ট্রির সাথে কাজ করছি। তো ওই রুমটা আমি মাঝে মাঝে দেখতে যাই, মাই অরিজিন। এবং আজকের আমি তো এখানে থাকি, আপনি দেখতে পাচ্ছেন ইতিহাস, এবং এটা আমি ভুলে যাই না, আই নেভার ফরগেট মাই রুট। তো এরকম বাম্পি রোড ছিল। আপনার এসএসসি এইচএসসি ব্যাকগ্রাউন্ড কি, মানে কি গ্রুপে ছিলেন আপনি? আচ্ছা, এটা একটা খুবই মানে মিক্সড একটা ব্যাকগ্রাউন্ড। আমার এসএসসি ছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আমি এসএসসিতে আপনার স্টার মার্কস পাই। আচ্ছা, ইন্টারমিডিয়েটে গিয়ে আমার স্যাররা বললেন যে তুমি কমার্সে পড়ো, তাহলে সিএটিএ পড়তে পারবো, অনেক ইনকাম হবে। তো আমি কমার্সে গেলাম, কমার্সে গিয়ে আমি বোর্ডে স্ট্যান্ড করলাম, এবং আই ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য প্রাইম মিনিস্টার। এবং মজার ব্যাপার হচ্ছে আমার ইন্টারমিডিয়েট একটা ডিকশনারি কেনার মতো অ্যাবিলিটি ছিল না, বিকজ মাই ফাদার ওয়াজ পুয়ার অ্যান্ড আই কুডন্ট বাই এ ক্যালকুলেটর। তো ক্যালকুলেটর ছাড়া আমি কমার্সে বোর্ড স্ট্যান্ড করেছি। ওই না পাওয়া আমাকে আজকে মেন্টাল ম্যাথমেটিশিয়ান বানিয়ে দিয়েছে। আমি এটার উপর বই লিখেছি। তো আমি আমার এই কষ্টের কথাগুলো বলছি যাতে, তোমার কি ক্যালকুলেটর নেই? যদি থাকে আমার চেয়ে অনেক ভালো আছো। তোমার কি ডিকশনারি নেই? যদি থাকে আমার চেয়ে অনেক ভালো আছো। সো ইফ আই ক্যান বি ইউটিলাইজ ইয়াসে, ইউ ক্যান বি মাচ মোর দ্যান দ্যাট, রাইট। সো আপনি আরও জিজ্ঞেস করলে আমি বলবো যে স্পেসিফিকলি কোনো। তো আপনি যে ট্রেনিং সেন্টার খুললেন আপনার স্টুডেন্ট লাইফে, লেখাপড়া অবস্থায় ঢাকা ভার্সিটিতে যখন আপনি লেখাপড়া করতেন, তো আপনার এইটা আপনার প্ল্যানটা কিভাবে আসলো, মাথায় কিভাবে ঢুকলো যে আমার একটা কোচিং সেন্টার খোলা উচিত, যেখান থেকে আসলে আমি বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারগুলো খুলতে পারি বা তাদেরকে ট্রেন আপ করতে পারি? এটা কিভাবে প্ল্যানটা আসলো আপনার মাথায়? আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএমবিএ করে এমবিএতে আমি ফার্স্ট হই। তারপরে আমি একটা ইউনিভার্সিটিতে ঢুকি লেকচারার হিসেবে। তো সেখানে যে আমি অ্যামাউন্টটা পেতাম 45,000 টাকা পেতাম পার মান্থ। আর আমি স্টুডেন্ট লাইফেই পেতাম ধরেন 1.5 লাখ 2 লাখ টাকা, মানে আমার পার্সোনাল ইনকাম দিয়ে। তো আমার কাছে মনে হয়েছে এই গরিবের ইনকাম দিয়ে আমি করবো কি, এটা আমাকে স্যাটিসফাই করে না। তো আমার শ্বশুরবাড়ির মানুষকে যখন বললাম যে ইউনিভার্সিটি চাকরি পেয়েছি, তারা খুব খুশি। এরপর যেই বললাম যে ইউনিভার্সিটি চাকরি বাদ দিব, তখন তারা বললো যে রং সিলেকশন মেয়ের জন্য। হ্যাঁ, তো আমি আমাদের সামাজিক প্রেক্ষাপটে, আমাদের যে পারিবারিক এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে যেটা হয় আর কি, আমাদের যে মাইন্ডসেট গুলো সেটাই। তো ওই জায়গাটাতে আমি আসছি, পরে আপনি বলেন। তো তখন আমি আপনার ইউনিভার্সিটির চাকরিটা ছেড়ে দিব মোটামুটি সিদ্ধান্ত। শ্বশুরবাড়ি, ওয়াইফ সবাই মিলে মোটামুটি একদিকে, ইরাক ইরান যুদ্ধের মতো আমি আর একদিকে। তারপরে আমি সাইফোর্সে 1.5 বছর কাজ করি। তো সাইফোর্স স্যার আমাকে বললেন যে তোমাকে আমি 1 লক্ষ টাকা বেতন দেই, তুমি জয়েন করো কালকে থেকে। ওনাকে আমি বললাম আমি বেতন নিব না, আমি আপনাকে একটা প্রোগ্রাম ডিজাইন করে দেবো, সে প্রোগ্রামের আপনি আমাকে ওনারশিপ দেবেন। অ্যান্ড হি এগ্রিড। তো আমার 3 মাসের মধ্যে আমার ইনকাম হলো 35 লক্ষ টাকা এই ওনারশিপ মডেলে যাওয়ার জন্য। তো তখন আমার মধ্যে কাজ করলো যে দিস ইজ রিয়েলি নাইস থিং, আমার তো কেপেবিলিটি আছে। তো সাইফোর্স থেকে আমার একটা ভালো ইনকাম হলো। এরপর আমি আরেকটা ইউনিভার্সিটি আবার জয়েন করলাম। শ্বশুরবাড়ি, ওয়াইফের চাপ ছিল। সেটা কি গ্রাজুয়েশন করার পরে? হ্যাঁ, আমি মাস্টার্স ডিগ্রি করার পরে আমি একটা ইউনিভার্সিটি ঢুকি, তারপর আবার সাইফোর্স থেকে বের হয়ে আরেকটা ইউনিভার্সিটিতে আবার 2 বছর কাজ করি। তো এই ইউনিভার্সিটি কাজ করার পর আমার মনে হলো যে এই ইউনিভার্সিটিগুলো যারা তৈরি করেছে তারা বেশিরভাগই হচ্ছে ইউনিভার্সিটির টিচার না, তাদের টাকা আছে, তারপর তারা এই ইউনিভার্সিটি তৈরি করেছে। হাসপাতাল যারা তৈরি করেছে দেখবেন তারা খুব ফেমাস ডাক্তার না, আপনার নাম না নিলেও আপনি অনেকগুলো হসপিটালের মালিক দেখবেন, তাদের টাকা আছে, বিজনেসম্যান, তারা হসপিটাল তৈরি করেছে। তো ওই আমার সেকেন্ড ইউনিভার্সিটি চাকরি করার সময় মনে হলো আমি আর অন্যের জন্য চাকরি করব না,
আমি আমার নিজের প্রতিষ্ঠান, যেখানে আমার ছোট হোক বড় হোক, আমি আমার সেই ওয়ার্ল্ডে আই উইল বি দ্য কিং। এক্স্যাক্টলি। এবং নিজস্ব উদ্যোগে, নিজস্ব চিন্তা ভাবনায় আপনি একটা নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবেন। তখন আমি আমার এক বন্ধুর পরামর্শে আমি ইন্ডিয়াতে টেসল করতে যাই। টেসল একটা ডিগ্রি, আমেরিকান টেসল ইনস্টিটিউট থেকে। তো আমি তখন বাংলাদেশে স্টাডি করে দেখলাম টেসল নামে এত জনপ্রিয়তা সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশে এর কোনো ডিগ্রিও নাই, এর কোনো সেন্টারও নাই। তখন আমি ইন্ডিয়া থেকে মোটিভেটেড হয়ে টেসল বাংলাদেশ নামে এই প্রতিষ্ঠানটি আমি লঞ্চ করি 3 বছর আগে। 3 বছরের মধ্যে আমরা এখন 35টা থেকে 3 বছর আগে আপনি টেসল স্টার্ট করেছেন। আচ্ছা, গুড। তো এর আগে তো আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করেছি, তো লেখালেখি করেছি। আমি, আপনি জানেন আমি একজন রাইটার। আমার হাত ধরে ইংলিশ উচ্চারণটা এটা আসলে 0 লেভেল থেকে একদম এই লেভেলে আজকে চলে এসেছে। উচ্চারণে এত সচেতনতা হয়েছে। মেন্টাল ম্যাথস এই কনসেপ্টটা আমার হাত ধরে হয়েছে। এবং আপনি টেসলের বাচ্চাদের আপনি দেখছেন যে কত সুন্দর বিদেশিদের মতো বাচ্চারা উচ্চারণ করছে। তো ওই ইউনিভার্সিটি থেকে বের হয়ে আমার এই মাথায় এটা আসলো। তারপরে কিন্তু আমি টেসল বাংলাদেশ, এবং আপনি একটা জিনিস দেখবেন আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন অনেক আমার প্রতিষ্ঠানের নামের সাথে সবগুলো বাংলাদেশ লাগানো। বাংলাদেশ অনলাইন স্কুল, টেসল বাংলাদেশ, জিনিয়াস বাংলাদেশ যে অলিম্পিয়াড করতে যাচ্ছে, প্রেপসল প্রেজেন্টেশন অ্যান্ড পাবলিক স্পিকিং অলিম্পিয়াড, আমি সবগুলোর সাথে বাংলাদেশে লাগিয়েছি। আর একটা কনসেপ্ট বাংলাদেশ নিয়ে আছে, সেটা বড় অনেক কনসেপ্ট, যেটা আমি পরে রিভিল করবো, কারণ আইডিয়া অনেক দামি ব্যাপার, এটা আমি আজকে বলতে চাচ্ছি না। তো কিন্তু শিক্ষা আমি টোটাল কাজই করবো শিক্ষা ব্যবস্থা নিয়ে, বই, স্কুল, কলেজ। আমি স্কুল প্রতিষ্ঠা করেছি, কলেজ প্রতিষ্ঠা করেছি, এখন একটা বাকি আছে আর কি, তো দোয়া করেন ইনশাআল্লাহ। রাইট। তো হোঁচট খাওয়া আপনি কি বলবেন, যে অনেক মনে আছে যে আমি লাঞ্চ করতে পারিনি অনেক দিন, টাকা নেই। আমি ঈদে কবে যে বেড়াতে গেছি, আমি গত 12 বছর পর্যন্ত গ্রামে যাই না। গ্রামে ওদের সাথে তাদের আসা যাওয়া আছে, টাকা পয়সা পাঠিয়ে দিই। তো একটা স্বপ্ন নিয়ে কাজ করছি যে শুদ্ধ উচ্চারণে কথা বলবে পুরো বাংলাদেশ। এই যে 3 বছর আগে আপনি টেসল বাংলাদেশ প্রতিষ্ঠিত করলেন, বাংলাদেশে একটা ট্রেনিং ইনস্টিটিউট লাইক ইন্ডিয়া, আপনি যেখানে শিখে এসেছেন, তার ওই আদলে বলতে গেলে আপনি এটা করেছেন। কিন্তু এটা মূল আলটিমেট ভিশনটা কি এবং আপনার মিশন কি? হাউ ক্যান ইউ রিচ অ্যাকচুয়ালি ওভার? অসাধারণ একটা প্রশ্ন। আমরা 3 বছর আগে যখন এটা প্রতিষ্ঠা করলাম টেসল বাংলাদেশ, তারপরেই করোনা চলে আসলো। তো করোনাতে আমার মরার ভয় আসলো খুব, যে যদি মারা যাই, যে হারে মারা যাচ্ছিল, তো আই কুড বি দ্য নেক্সট ওয়ান। তো এই মরার ভয়ে আমি প্রাইম মিনিস্টার্স অফিসের মাধ্যমে A2I একটা প্রজেক্ট আছে মিনিস্ট্রি অফ ICTতে, এটা প্রাইম মিনিস্টার নিজে দেখাশোনা করতেন। তো ওখানে আমি নক করি যে আমি বাংলাদেশের শিক্ষকদেরকে ফ্রি ট্রেনিং দিতে চাই। তো ওরা খুব সাথে সাথে ক্যাচ করলো A2I এটা। তো বাই দ্য ওয়ে, আমি প্রাইম মিনিস্টার অফিসেরও একজন ট্রেনার, বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সির সাথেও আমি কাজ করছি, এবং আল্লাহ আমাকে আসলে অনেক সফল করেছেন সম্মানের দিক থেকে। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি। তো আমি যখন A2I-কে নক করলাম, ওরা ইনস্ট্যান্ট রিপ্লাই দিল যে ওকে। এবং আমি প্রথম নক করি যে এই করোনার সময় বসে থাকা উচিত না, এবং আপনি যেন আরও খুশি হবেন, বাংলাদেশের ট্রেনিং যে অনলাইনে দেয়া যায়, এইটাও প্রথমে আমরা জুম দিয়ে আমরা প্রথম টেসল থেকে আমরা প্রথম চালু করি, এরপর সবাই অন্যান্যরা তারপরে আসলে চালু করে। তো আমি 20,000 টিচার্সকে প্রায় 1.5 কোটি টাকার ট্রেনিং আমি টোটালি টেসল বাংলাদেশ থেকে ফ্রি দিয়েছি। শুধু একটা মাথায় রেখে, যদি আমি কালকে করোনায় মারা যাই, তাহলে আল্লাহকে গিয়ে বলবো যে আল্লাহ এই যে এতটুকু কাজ দেশের জন্য করে এসে আমাকে মাফ করে দাও। তো এই ভয়ের চোটে এই কাজটা করেছিলাম। তারপর আসলে ওই ফ্রি ট্রেনিং দেওয়ার পর বাংলাদেশে একটা পরিবর্তন এসছে ভাই। সেটা হচ্ছে এখন প্রাইমারি স্কুল, কলেজ, হাই স্কুলের সব শিক্ষকদের মধ্যে ইংলিশ যে শুদ্ধ উচ্চারণে বলা উচিত, না হলে এটা কোনো ক্যারিয়ারে কাজে লাগবে না, এই সচেতনতা মাথায় ঢুকছে না, এবং তারা কাজও শুরু করেছে। এবং কিছুদিন আগে আপনার একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন যে ইংরেজির উৎপত্তি হয়েছে ব্রিটেনে, ইউকেতে, এই ধরনের একটা পোস্ট দিয়েছিলেন, এটা যদি একটু বলেন। হ্যাঁ, ওটা ছিল যে ইংলিশের উৎপত্তি জন্ম হয়েছিল ইংল্যান্ডে, আর এটা একটু বড়সড় হয়েছে আমেরিকাতে, আর মারা গেছে কোন দেশে। তো এখন ধরেন এরকম যদি বলি, হোয়াট আর ইউ ডুইং, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। তো
এই ইংলিশ ভাই কিনবেটাকে? তো আমাদের স্লোগান হচ্ছে যে এই যে শিক্ষকদের আমার ট্রেনিং দেওয়া একটা মেইন একটা মোটো যে ভাই ইংলিশ বলতে চাইলে শুদ্ধ উচ্চারণে বলেন। আর কারণ হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি একটা আউটসোর্সিংয়ের কাজ করবেন, তো আপনি বিদেশির একটা আপনি একটা অ্যাপ ডিজাইন করেন, বিদেশি কাস্টমার বললো আমার অ্যাপটা এইভাবে চাই, তাকে আপনার বুঝিয়ে বলতে হবে না যে আপনার এইভাবে এটা কাজ করবে। তার কথা আপনি যখন কাজটা বুঝে নেবেন তখন আপনার তার কথা বুঝতে হবে না। তাহলে শুদ্ধ উচ্চারণ না হলে না আপনি বুঝতে পারছেন না আপনি বোঝাতে পারছেন, তাহলে এটা তো খুবই ভাবের যে আদান প্রদান, ভাষার যে আদান প্রদান এক্সচেঞ্জ, এটা তো করতে পারছে না। জি জি, এটা ডিরেইলড হয়ে বা আপনার মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো আপনাকে আমি একটা মিশনটা বলি, আপনাকে যদি আমি একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেই, বাংলাদেশে 4.5 কোটি শিক্ষার্থী রয়েছে। এই 4.5 কোটি শিক্ষার্থীর মধ্যে আপনার দেখা মতে কত পার্সেন্ট শুদ্ধ উচ্চারণ ইংলিশ পারে? 5%। 95%-এর খুবই করুণ অবস্থা। তো এর জন্য আমি একটা স্টেপ নিয়েছি, englishwithyasir.com নামে আমার পার্সোনাল একটা ওয়েবসাইট রয়েছে এবং এটা একটা অ্যাপ রয়েছে ইংলিশ উইথ ইয়াসির, আপনি গুগল প্লে স্টোরে পাবেন। তো এটার মাধ্যমে খুবই সহনীয়, উইদিন রিচ অথবা আপনি বহন করতে পারবেন এমন একটা কস্টে আমরা এই কোটি কোটি শিক্ষার্থীকে শুদ্ধ উচ্চারণে ইংরেজি শেখাতে চাই। এবং এটা এতটা কম যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মানে এটা একজন রিকশাওয়ালা ভাইয়ের একটা ছেলের জন্য সে এটা সেটাকে বহন করতে পারবে। তো আমার একটা জীবনের স্বপ্ন যে শুদ্ধ উচ্চারণে ইংলিশ শিখবে পুরো বাংলাদেশ এবং তারা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়বে। ইংরেজি ট্রেনিং দিয়ে যাচ্ছেন শুদ্ধ উচ্চারণের জন্য, বিশেষ করে যেখানে আমাদের মূল ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটাকে আমরা বলে থাকি। তো এই ব্যারিয়ারের কারণে কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা বাইরে গিয়েও কিন্তু সেভাবে হোঁচট খাচ্ছে। ইভেন বাংলাদেশেও হোঁচট খাচ্ছে, বিশেষ করে ইংরেজিতে আমরা অনেক পোর, কারণ আমাদের উপনিবেশিক শিক্ষা ব্রিটিশ পরিচালিত যেভাবে আমাদের প্রণয়ন করে গেছে, যেভাবে প্রতিফলন পরিচালন করে গেছে, আমরা তারই আদলে তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এখনো পথ চলছি। আমরা এখন পর্যন্ত আমূল পরিবর্তন, বা আমি যেটা বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থা কাল্পনিক না বাস্তবিক, আই এম কনফিউজড অ্যাকচুয়ালি। সো আপনি এই জায়গাটাতে কি বলবেন? আপনি আমাদের একটা পেজ আছে টেসল বাংলাদেশ, অথবা আমার আইডি যে মোহাম্মদ ইয়াসির, এখানে আমি কয়েকটা লেখা লিখেছি। প্রথম লেখাটা ছিল যে বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পড়াতে জানেন না। আপনি 3 ইডিয়ট মুভিটা দেখেছেন, ওখানে আমির খান বলেছিলেন যে স্যার ইঞ্জিনিয়ারিং তো আপনি ভালো জানেন, আমি দেখালাম পড়াতে হয় কিভাবে। তো একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে জানানো। এক্স্যাক্টলি রাইট। তো দুটো দুই জিনিস। আপনি ধরেন আপনি যে বিশ্ববিদ্যালয়ে যা পড়েছেন আর আপনি বিজনেসম্যান হিসেবে এখানে বাস্তবে যা করছেন, কোনো মিল আছে? আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস, পড়ানোর যা ধরন, যা আমরা পড়ছি, এগুলোকে আমি বলছি জাঙ্ক নলেজ। যেমন জাঙ্ক ফুড আছে, খেলে মানে মেদভুরি বাড়ে, নষ্ট হয় শরীর, এরকম এই জাঙ্ক নলেজ দিয়ে ক্যারিয়ার নষ্ট হয়। তো আমি বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয়ে মেজর চেঞ্জ আনা দরকার। অর্থাৎ আমার জব মার্কেট চাচ্ছে কি সেই অনুসারে পড়া হতে হবে, আর না হলে বেকারত্ব বাড়বে। যে এখন 30 লক্ষ বেকার, তাহলে আমি যে দাবি করলাম যে বিশ্ববিদ্যালয় যদি এতই ভালো হয়, 22 লক্ষ যুবক যুবতী আমাদের কর্মসংস্থানের মধ্যে আসছে, কিন্তু জব অ্যাড হচ্ছে, জব পাচ্ছে না। সেটাই। তো আরেকটা জিনিস আপনি বলেন, আরেকটা হচ্ছে ভাই কলেজ এডুকেশন নিয়ে, যে আমাদের দেখেন আপনি 25 থেকে 26, 27 বছর, ইভেন 30 বছর পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা পড়তে থাকে এবং ওরা এখন আন্দোলন করছে যে আমাদের জবের বয়স 35 করা হোক। এই জবের ব্যারিয়ারটা আসলেই থাকা উচিত না। যার যখন যোগ্যতা অর্জন করবে, তুমি খুব কম্পিটিটিভ এক্সাম দাও, তো একটা 35 বছরের ছেলে বা মেয়ে যদি জবে ঢুকতে পারে, হোয়াট ইজ ইয়োর প্রবলেম? আর একটা হচ্ছে এসএসসি 16 বছরই দিতে হবে এমন কোনো ব্যারিয়ার থাকা উচিত না। যদি একটা ছেলে, ধরেন আপনার ছেলে খুব স্মার্ট, সে 10 বছর এসএসসি নলেজ অর্জন করেছে, 10 বছর এসএসসি দিতে হবে। হ্যাঁ, আবার যদি কেউ চায় আমি 22 বছর এসএসসি দেব, ডিজার্ভ করে, যখন ডেফিনিটলি সে ডিজায়ার করতে পারে, সেই জায়গাটাতে অ্যাচিভ করতে পারে। আপনি সবাইকে কচ্ছপের মতো গতি রাখবেন যে সবার 16 হইলেই এসএসসি দিতে হবে? আবার কেন আপনি গতি রাখবেন যে এরকম যে 35-30 এর উপরে হলে আর জবে ঢুকতে পারবে না? কারণ
আমার যদি যোগ্যতা হয় 35, আমি যদি সবচেয়ে কেপেবল হই আমি ঢুকবো, আবার আমি যদি ইনকেপেবল হই আমাকে বাদ দিয়ে দিতে হবে। সো এখানে ডেমোক্রেটিক একটা সিচুয়েশন রাখতে হবে। আরেকটা জিনিস বলা হয়ে থাকে যে কবির ভাষা যদি বলি, বহু ভাষার সাক্ষরতা উন্নত জীবনের নিশ্চয়তা। তো আসলে বহু ভাষার সাক্ষরতা বলতে আমরা যেটা বুঝে থাকি, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চলে আসে ইংলিশ। তো ইংলিশটাকে আমরা ইন্টারন্যাশনালি আমরা এটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা সবাই নিচ্ছি। তো আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় বা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমাদের যে ইংলিশ শিক্ষা প্রদান করা হয়, সেখানে আপনি সাউন্ড থেকে শুরু করে আমাদের সেন্টেন্স থেকে শুরু করে আমাদের গ্রামাটিক্যাল থেকে শুরু করে অনেক ধরনের আমরা ব্যারিয়ার ফেস করি। এবং সেই অর্থে আমাদের প্রপার ওয়ে যেটাকে আমরা যদি বলি সেইভাবে শিক্ষা প্রদান করা হচ্ছে না। এখানে শিক্ষকদেরও কিছুটা ঘাটতি রয়েছে। আপনি ট্রেনিং থেকে শুরু করে তাদের জ্ঞানের যে পরিধি, তাদের শেখার যে স্টাইল বা আপনার যে সিস্টেম, সবগুলোতেই আমার মনে হয় কিছুটা ঘাটতি রয়েছে। তো এই জায়গাটাতে আপনার কি সাজেস্ট করেন? অসাধারণ একটা প্রশ্ন ভাই, অসাধারণ একটা প্রশ্ন। আমি এখানে একটু স্টেপ বাই স্টেপ বলতে চাই। আমি কয়েকদিন আগে আমার ওই লেখার মধ্যেই আছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়জন বাংলাদেশে? একজনই। সেকেন্ড ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে, আমি আপনার এই কোশ্চেনটাই ওখানে আছে। আমি বুঝলাম না আপনি এই পোস্টটা পড়েছেন কিনা, এত সুন্দর সুন্দর প্রশ্ন ওইটার মধ্যেই কোশ্চেন চলে এসছে। একটা ছেলে মেয়ে যদি যে বেশি ভাষা জানে তাকে বলা হয় পলিগ্লট, যে বহু ভাষাবিদের ইংলিশ হচ্ছে পলিগ্লট। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের টেক্সট বই আছে, সেকেন্ড ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বানানোর কিন্তু আমাদের কোনো স্টেপ নাই। আমি ওখানে সাজেস্ট করেছি আমার ওই আর্টিকেলে যে এখন প্রাইমারি থেকে শুরু করে 6টা ফরেন ল্যাঙ্গুয়েজ একদম এক্সপার্ট বানিয়ে দেওয়া উচিত, 6টা ফরেন ল্যাঙ্গুয়েজে ছেলে মেয়েদেরকে। তাহলে তারা যেমন হিন্দি, এটা 150 কোটি মানুষের ভাষা, চাইনিজ 150 কোটি, টোটাল 800 কোটির 300 কোটি হচ্ছে এই 2টা ভাষা। এবার ইংলিশ আছে আরও ধরেন 10-15 কোটি মানুষের ভাষা। এরকম করে 6টা ভাষায় দেখা যায় প্রায় 600 কোটি মানুষের ভাষায় 6টার মধ্যে চলে আসবে। তাহলে এই ছেলেমেয়ের বিজনেস হরাইজন আপনি চিন্তা করেন, এই ছেলেমেয়ের কমিউনিকেশন নেটওয়ার্ক চিন্তা করেন। তার মানে এখন স্কুল কলেজে যে তথ্য মুখস্থ করে পাশ করছে ওগুলো বাদ দিয়ে ফরেন ল্যাঙ্গুয়েজের প্রতি বেশি জোর দেওয়া উচিত, আইটির প্রতি বেশি জোর দেওয়া উচিত। এবং দেখেন চ্যাট জিপিটির মতো এরা কিন্তু এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এ কিন্তু বিভিন্ন ভাষায় আপনার ট্রান্সলেট করে দিতে পারছে। তার মানে ওয়ার্ল্ড ওখানে যাবে, আপনি আজকে বোঝেন আর কালকে বোঝেন। আর আপনি আরেকটা লাস্ট কোশ্চেনের মধ্যে ছিল যে এই যে সাউন্ডের ব্যাপারটা বলেছেন, বাংলাদেশে ইংলিশ না পারার প্রধানতম কারণ হচ্ছে আমরা গ্রামার দিয়ে অথবা মুখস্থ করে ট্রান্সলেশন দিয়ে ইংলিশ শিখতে চাই। এজন্য আগে শিখতে হবে সাউন্ড লিসনিং। এই সাউন্ড শেখানোর এটা নিয়ে আমি গত 20 বছর আসলে কাজ করছি। আগে সাউন্ড যদি ঠিক হয়, যেমন আপনাকে আমি যদি একটা উদাহরণ দেই, আপনি যদি আমার সাথে বলেন বলেন তো একটু টাইম, দেখেন আমরা টাইম বলছি না, তো এই সাউন্ড যদি ঠিক হয়ে যায় তাহলে আপনি হোল বাংলাদেশ বিবিসি সিএনএর মতো কথা বলবে। আর এটাই টেসল বাংলাদেশের মেইন মোটো। আমাদের কনফিডেন্স লেভেলটা গ্রো আপ অনেক বেড়েছে, আমরা সহজেই স্পিক আউট করতে পারবো, আমরা স্পিকিং করতে পারবো, আমরা একটা স্পিকিং পারবেন। এক্স্যাক্টলি, আপনি একটা ইউটিউবের হেল্পফুল হবে, হ্যাঁ ইউটিউবের একটা ভিডিও আপনি বুঝবেন, হেল্পফুল হবে। এক্স্যাক্টলি রাইট, সেটাই। আপনি একটা কাস্টমার এর কিন্তু কথা শুনতে হয়, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যা, তাহলে আমার লিসনিং স্কিলও লাগবে। তার মানে উচ্চারণ শুধু বলার জন্য না, এটা আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রিহেনশনের জন্য। এক্স্যাক্টলি, রাইট। এই যে আপনি চ্যাট জিপিটির কথা বললেন, চ্যাট জিপিটি যেটাকে বলা হয় জেনারেলাইজড প্রি ট্রেইনড ট্রান্সফর্মার, চ্যাট জিপিটি চ্যাটবটের একটি সফটওয়্যার নিয়ে আসছে ইলন মাস্ক। তো এই চ্যাট জিপিটি নিয়ে বহুল আলোচিত, সমালোচিত এবং টক অফ দ্য ওয়ার্ল্ড এই মুহূর্তে বলা যায়। তো এই চ্যাট জিপিটি নিয়ে অনেকে বলছে যে আমাদের আর 200 কোটি লোক পৃথিবীতে টার্মিনেট হবে, জবলেস হবে। আসলে এটা কি আপনি থ্রেট মনে করেন নাকি অপরচুনিটিস মনে করেন? আমি আপনাকে দেখাই, এই যে চ্যাট জিপিটি ওপেন করা, মানে আমি এটা সবসময়ের জন্য ইউজ করছি আসলে। হ্যাঁ, এই যে চ্যাট জিপিটি, হ্যাঁ দেখেন, তো এটা থ্রেট হবে বোকাদের জন্য। আর ধরেন বিকাশে আপনার এই মোবাইলে টাকা থাকবে, তো এটা প্রথমে কিন্তু আমরা ভয় পেয়েছিলাম। এখন আপনি ভয় পান আর না পান, বিকাশে টাকা থাকবেই, নগদে টাকা থাকবেই। তো চ্যাট জিপিটি এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোজ, মানে আপনার ধরেন শতখানেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আপনার ওয়েবসাইট, সফটওয়্যার এগুলো মার্কেটে আসতেছে। এবং
এটার দুটো সাইড রয়েছে। এটা একটা ভয়ানক একটা ঘটনা ঘটাবে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে, এ নিজে নিজে প্রোগ্রাম করে। আচ্ছা আচ্ছা। তো এইটাকে কেউ যদি চায়, ধরেন একটু বদের হাড্ডি টাইপের প্রোগ্রামার, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিয়ে কাজ করবে, তারা চিন্তা করবে যে অন্যের সাইট হ্যাক করা যায় কিভাবে, অন্যের ফেসবুক আইডি হ্যাক করা যায় কিভাবে, তারা এটা নিয়ে করবে। এটার এগেনস্টে আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে ওটাকে প্রোটেক্ট করার জন্য। তো এরকম কিছু নেগেটিভ জিনিস থাকবে। তো এখন ব্যাপারটা হচ্ছে এইটা আপনি কোনোভাবে রোধ করতে পারবেন না। আচ্ছা। আপনি যদি এআই টাইপের মুভি দেখে থাকেন, হ্যাঁ, ও নিজে নিজেই প্রোগ্রাম করবে, ও নিজে নিজেই কন্ট্রোল করার চেষ্টা করবে, এবং এমন একটা পর্যায়ে আসবে যখন এটাকে কন্ট্রোল করার কোনো অ্যাবিলিটি থাকবে না। এটা হচ্ছে আপনার নেগেটিভ সাইড। আচ্ছা। যেমন চ্যাট জিপিটি আসার পরে বার্ড গুগলের, ও কিন্তু আরো পাওয়ারফুল করার চেষ্টা করছে এখন। তার মানে এই দুইজনের মধ্যে এখন কম্পিটিশন হবে। এবার আরো এরকম আরো শতাধিক আমি এআই প্ল্যাটফর্ম দেখেছি যে আপনাকে অটো ওয়েবসাইট বানিয়ে দেবে 1 মিনিটের মধ্যে, যে আপনাকে একটা অ্যাড বানিয়ে, স্ক্রিপ্ট লিখে অ্যাড বানিয়ে, ভয়েস দিয়ে, ভিডিও করে আপনাকে দিয়ে দেবে, আপনি আপলোড করে ফেলবেন জাস্ট ইন 1 মিনিট। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন এক জিনিস যেটাকে আমরা বলতে পারি নেসেসারি ইভিল। আপনি এ থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল যেমন ক্ষতি করে, মোবাইল আবার ছাড়া আপনি চলতেও পারবেন না। তো চ্যাট জিপিটি এডুকেশনে বিশাল ভূমিকা রাখতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি কিছুদিন আগে কিন্তু আমাদের যে বিল গেটস, আমাদের অ্যাপলের যে মাইক্রোসফটের যে প্রতিষ্ঠাতা, সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, উনিও কিন্তু উনার মন্তব্য, উনার পারসেপশনে যেটা বলেছেন যে ইন নিয়ার ফিউচার টিচারগুলো হবে সব এআই, মানে শিক্ষকতা করবে এআই। এবং শুধু সেটাই নয়, এদের মান, গুণগত মান, শিক্ষার যে প্রসিডিওর অনেক হাই থাকবে, অনেক বেশি হাই থাকবে। আপনাকে এখানে একটু বলে রাখি, আপনি ওই কথাটা বলেছেন, খুব আধুনিক কোয়েশ্চেন, আধুনিক উত্তর দিচ্ছি আমরা। আমি আমার আর্টিকেলে এটা লিখেছি যে সারা ওয়ার্ল্ডের, ভাই বাংলাদেশের টিচাররা আমার বিরুদ্ধে স্লোগান দিয়েন না, সারা ওয়ার্ল্ডের 55 থেকে 65% টিচার্স অকেজো হয়ে পড়বে, দে উইল বি অবসোলেট। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন টিচিংয়ে আসবে, যেমন ধরেন আপনি চাইলেন যে আপনি ওয়াটার সাইকেল নিয়ে একটা আর্টিকেল দরকার, আপনি একজন টিচারকে জিজ্ঞেস করলে সে বই পড়বে, তারপরে অনেক ঝামেলা টামেলা করে আপনাকে 5-6 ঘন্টা পরে একটা হয়তো নোট দেবে। চ্যাট জিপিটিকে আপনি বলবেন রাইট অ্যান আর্টিকেল অন ওয়াটার সাইকেল দিয়ে, যে এত ওয়ার্ডের মধ্যে 1000 ওয়ার্ড 500 ওয়ার্ড, ও ইনস্ট্যান্ট সুন্দর করে একটা নোট আপনাকে দিয়ে দেবে। একটা স্টুডেন্ট সে যদি 5টা এরকম আর্টিকেল পড়ে, এরপরে সে ক্লাসে যায়, আর টিচার ওই বোর্ডের একটা গরিব বই 2 পৃষ্ঠা পড়ে যদি ক্লাসে যায়, ওই স্টুডেন্ট তো ওই টিচার কাছে প্রাইভেটও পড়তে যাবে না, বলবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ মাই টিচার। এমন ইউনিভার্সিটি তৈরি হবে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা, যে আপনি চুজ করবেন আমি আজকে হার্ভার্ডের অমুক এআই টিচারের কাছে পড়বো, আপনাকে কক্সবাজারে নিয়ে পড়াবে, আপনার হোয়াইট হাউসে নিয়ে পড়াবে, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউনিভার্সিটির রুমে ঢুকবেন। এই ফিজিক্যাল ইউনিভার্সিটি অনেক কমে যাবে, অটো অনেক বন্ধ হয়ে যাবে। আমেরিকাতে যেমন সুপার মার্কেট বন্ধ হয়ে গেছে, হাজার হাজার সুপার মার্কেট বন্ধ হয়ে গেছে এই অনলাইন অ্যামাজন আসার পরে। এরকম করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক ধরনের ডিগ্রিকে বাতিল করে দেবে, অনেক শিক্ষকের চাকরি খেয়ে ফেলবে। টাইপিস্ট, আপনি আগে যে টাইপ করতো না, মনে আছে? আপনি এখন ব্যাংকে ব্যাংকে টাইপিস্ট দেখেন? টাইপিস্ট যেমন, হ্যাঁ, টাইপিস্ট যেমন এখন জাদুঘরে আছে, অনেক টিচার, অনেক শিক্ষা, অনেক এটা জাদুঘরে চলে যাবে। সো এর জন্য আমাদের কি করতে হবে? এখন থেকে প্রস্তুতি নিতে হবে, অর উই উইল বি জাস্ট অবসোলেট। তো আপনার কাছে শেষ প্রশ্ন আমার, যে আসলে টিসল যেহেতু আপনার একটি প্রতিষ্ঠান, স্বপ্নের প্রতিষ্ঠান, এই স্বপ্নকে ঘিরে আপনি অনেক দূর স্বপ্ন দেখছেন, এবং বিশেষ করে আমাদের দেশে 30% ইউথ জেনারেশন, আপনি জানেন আমাদের সমীক্ষায় উঠে আসছে যে 15 থেকে 29 বছর যাদেরকে যুব বলা হয়, এটা হচ্ছে আমাদের 30%, এবং আপনারা জানেন 62% লোক বাংলাদেশে কর্মক্ষম। তো এত একটা জনসম্পদ শালী একটি বাংলাদেশ, আমাদের একটি দেশ, তো আসলে আমরা সেই অর্থে আমরা কি, যদি আমরা বলে আসছি যে আমাদের বাংলাদেশ অপ্রতিরোধ অগ্রযাত্রায়, আমাদের মহাসড়কে খুব হাই স্পিডে আমরা চলছি, কিন্তু আমাদের
অনেকগুলো কোশ্চেন এখানে আমি অ্যাড করছি, কিন্তু আমাদের যদি আমরা সেই অর্থে মানব সম্পদ তৈরি করতে না পারি, আমরা যদি সেই অর্থে আমাদের এই ইংলিশ ব্যারিয়ার, যেটা আমাদের কমিউনিকেশন স্কিল যেটাকে বলি, এই ব্যারিয়ারগুলোকে যদি আমরা ওভারকাম না করতে পারি, তাহলে সেখানে কি আমরা সাস্টেইন করব? আমরা যেটা এসডিজির কথা বলছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলছি, আমরা 2041-এর স্বপ্ন দেখছি, উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি, তো আমরা যদি সেই অর্থে সত্যিকার অর্থে দেশপ্রেমিক এবং দক্ষ মানব সম্পদ তৈরি না করতে পারি, তাহলে কি আমরা ওই জায়গায় আমরা সাস্টেইন করব? আপনার পারসেপশন কি? দ্য আনসার ইজ এ ভেরি বিগ নো। আমি এক্ষেত্রে এই পয়েন্টটা আমার আর্টিকেলের মধ্যে আছে। আপনাকে আমি এটা ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে অলরেডি শুরু হয়ে গেছে, যে আপনার যে তথ্যগুলো গুগল, ইয়াহু, চ্যাটজিপিটি, ফেসবুক, এরকম সোশ্যাল মিডিয়া সব জায়গায় পাওয়া যায়, এনসাইক্লোপিডিয়াসগুলো আছে, উইকিপিডিয়া আছে, উইকিহাউ আছে, এগুলোর মধ্যে যে তথ্যগুলো পাওয়া যায় এগুলো স্কুল কলেজে পড়ানোর দরকার নেই। আপনাকে ওরা বলছে স্টেম এডুকেশন, স্টেম, STEM, হ্যাঁ, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। সো আমি ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে যে এডুকেশন চালু হয়েছে এই যে 21শ শতাব্দীতে, ওরা কিন্তু সেই আগের মতো অনেক কমন সব সাবজেক্ট পড়ানো বাতিল করে দিয়েছে। ওরা মাত্র 4টা সাবজেক্ট পড়াচ্ছে, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। তো ওরা যেহেতু ইংলিশ কান্ট্রি, এই জন্য ওদের কয়েকটা জিনিস লাগছে না। ওদের মধ্যে কিছু লোকাল এথিক্সের ব্যাপার রয়েছে, বাট আমরা যেহেতু একটা মুসলিম প্রধান দেশ, বা আমাদের এখানে অন্য ধর্মের মানুষ একটু ধর্মপ্রাণ, তাদের জন্য আরেকটা সাবজেক্ট লাগছে। এই জন্য আমি বাংলাদেশকে সাজেস্ট করেছি, আপনার একটা হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ST, এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এরপর হচ্ছে ইংলিশ, অ্যান্ড লাস্ট হচ্ছে এথিক্স, আর লাস্টে হচ্ছে একদম ম্যাথামেটিক্স। এই 6টা জিনিস যদি আপনার 6টা সাবজেক্ট যদি পড়ানো হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা পরবর্তী জব মার্কেটের জন্য রেডি হবে। আর আরেকটা জিনিস আপনাকে বলি, আমাদের স্কুল কলেজে যে শিক্ষা নেওয়া হচ্ছে, এটা ক্লাসে পড়ার পর পরবর্তী ক্লাসে গিয়ে ভুলে যাচ্ছে। এখানে ধর্ম মুখস্থ করছে, সমাজবিজ্ঞান মুখস্থ করছে, ভাব সম্প্রসারণ মুখস্থ করছে, হ্যাঁ, কবিতা, গল্প, এটা সেটা, সায়েন্স, এভরিথিং মুখস্থ করছে। তা আমি খোঁচা মেরে বলি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, যে দাদার আমলে যে অঙ্ক করিয়েছে, টিচাররা বলছে, দাদার আমলে যে অঙ্ক করিয়েছে, টিচাররা বলছে আমার নিয়মেই অঙ্ক করতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই আমার নিয়ম? বাচ্চারা অঙ্ক করে দিবে, আপনি দেখবেন অঙ্ক হয়েছে কিনা। আমার নিয়ম মানে কি? তার মানে এই যে বাচ্চাদের সৃজনশীলতা নষ্ট করে দেওয়া হচ্ছে। তো আমি আমি অনেক সময় বলি যে মানে সৃজনশীলতা নষ্ট করতে চাও, রেগুলার স্কুলে যাও। আপনি দেখবেন, হ্যাঁ, আপনি দেখবেন যে এই যে এলন মাস্ক, তার মাস্টার্স ডিগ্রি নেই, বিল গেটসের মাস্টার ডিগ্রি নেই, মার্ক জাকারবার্গের মাস্টার্স ডিগ্রি নেই, জ্যাকমার মাস্টার্স ডিগ্রি নেই। তো ভাই, যে মাস্টার্স ডিগ্রি দিয়ে গরিব থাকা যায়, এই মাস্টার্স ডিগ্রি দরকার কি? হ্যাঁ, যে মাস্টার্স ডিগ্রি করে চাকরির জন্য 35-এর জন্য যুদ্ধ করতে হয়, সেই মাস্টার্স ডিগ্রি দরকার কি? এই জন্য সবার মাস্টার্স ডিগ্রি নেওয়া দরকার নেই। বিদেশে কিন্তু আমি এই জন্য এর আগে আপনার কোশ্চেনটা ছিল যে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি আসলে কর্মমুখী নাকি কাল্পনিক? কর্মবিমুখী শিক্ষা ব্যবস্থা। কেরানি বানানো যায় কিভাবে? এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে। কারণ এলন মাস্কের কথাটা, টিচার, আমি একজন টিচার ভাই, আমাকে সহ বলছি, এলন মাস্ক বলেছেন যে বর্তমান পৃথিবীর বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ যে নলেজ রাখেন, আপনার যদি জব রিলেটেড, আর্নিং রিলেটেড বলেন, এর চেয়ে একজন মুদি দোকানের যে মালিক তার নলেজ বেশি। একজন ইউনিভার্সিটির শিক্ষক কি জানেন যে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইনকর্পোরেট করে অনলাইন বিজনেস করতে হয়? একজন ইউনিভার্সিটির টিচার কি, আমি কিন্তু অধিকাংশের কথা বলছি, 10% ইউনিভার্সিটি টিচার অসাধারণ স্মার্ট। যেমন আমার কয়েকজন শিক্ষক, হ্যাঁ, ম্যাক্সিমাম শুড বি দ্য এক্সাম্পলস, রাইট। ওই 3-4% তারা আসলেই বস। আইবিএর শিক্ষকদের দেখবেন সুপার স্মার্ট টিচার, আইবিএর শিক্ষকরা। অধিকাংশ টিচার শুধু টিচিং করে, তারা কর্পোরেট জব করে না, তার হোল ওয়ার্ল্ডে কি আধুনিকতা আসছে, কি চেঞ্জ আসছে, এগুলো জানে না। তাহলে সে কিভাবে একজন যুবক যুবতীতে থেকে তৈরি করবে নেক্সট জেনারেশনের জবের জন্য? একটা আধুনিক সিভি লিখতে পারে না বর্তমান অনেক টিচাররা, সেটা কিভাবে জানবে? চ্যাটজিপিটি চালাতে জানে না, এটা কিভাবে সে এই করবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্প্যাক্ট জানে না। তো যতই বলছেন, আমি একটু পিছনে ফিরে আসতে চাই। আপনি আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি বলছেন স্টিম,
TEEM তার মধ্যে ইথিক্স একটা বিষয় রয়ে গেছে। তো ইথিক্সটা কি আসলেই পাঠ্যপুস্তকের মাধ্যমে বা স্কুল প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শিক্ষার বিষয়, নাকি এটা পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যে আমাদের যে করাপশনগুলো হয়, করাপ্টেডগুলো হয়, আমাদের যে বিভিন্ন অফিস আদালতে যে মানে আন্ডার মানি আদান প্রদান হয়, আসলে এই জিনিসটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি? খুবই সুন্দর কথা। আপনি দেখবেন বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হচ্ছে। হ্যাঁ, এটা কি আপনার রিক্সাওয়ালারা করছে? এটা এটা ছোট ছোট এই যে মুদি দোকানদার, জব মার্কেটে আছে, এরা করছে? ইয়াং জেনারেশন যারা আপনারা, আমার ছেলে মেয়ে ছোট ছোট, এরা করছে? তার মানে অশিক্ষিত শ্রেণীও করছে না, যুবক যারা বাংলাদেশে যারা ইউনিভার্সিটি পর্যায়ে স্টুডেন্ট, এরা সবাই সৎ মানুষ, এরা করছে না। কারা করছে? অসৎ শিক্ষিতরা করছে। বিলিয়ন বিলিয়ন ডলার বাইরে পাঠিয়ে দিচ্ছে। এটা কিসের অভাব? যে এথিক্স আসলে শুধু স্কুলে পড়ালে হবে না। বাবা মা ধরেন আমার বেতন হচ্ছে 50,000 টাকা, আমি বাসা ভাড়া থাকি 70,000 টাকায়। আমার ওয়াইফ আমাকে কোশ্চেন করছে না যে তুমি বেতন 50, তুমি বাসা ভাড়া দাও 70, তোমার বাচ্চার বেতন হচ্ছে 35,000 টাকা, তুমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াও, টাকা কই পাচ্ছ? তুমি প্রত্যেক দিন মাছ কিনছো। তার মানে এই হারাম টাকায় ইনকামের ছেলে মেয়ে খুব ভালো কিভাবে হবে ভাই? তো পরিবার থেকে এথিক্স থাকতে হবে, আপনার স্কুল থেকেও থাকতে হবে, শিক্ষকদেরও এথিক্স শেখাতে হবে, কারণ স্কুলের শিক্ষকদের হাত ধরেই কিন্তু বাচ্চা তৈরি হচ্ছে, ওখানেও এথিক্স থাকবে। শিক্ষকরাই তো আসলে ভবিষ্যৎ মানে জাতি গঠনের কুশলী কারিগর, কিন্তু ওনাদের উপর পুরাটা দেওয়া যাচ্ছে না। আপনার কথাই চলেছে, আপনার বাসায়ও কিন্তু এটা থাকতে হবে, সমাজের একটা থাকবে। আপনি দেখবেন এখন আপনার বাচ্চাটাকে নিয়ে, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আপনি আসেন এখানে, আসার সময় দেখলেন নাকি 20টা ছেলে মেয়ে সিগারেট খাচ্ছে এবং উল্টাপাল্টা গালি দিচ্ছে, তখন আপনার বাচ্চা কিন্তু ওইটা কানে যাচ্ছে। তো সমাজেরও কিন্তু এথিক্সের একটা ব্যাপার রয়েছে। তার মানে একটা বাচ্চার সামনে বসে আমি একটা গালি দিব না, এটা সমাজের যেমন দায়িত্ব, আবার বাবা মার বাসার ব্যাপারটা দেখা ওটা একটা দায়িত্ব, স্কুলটা দেখা এটা একটা দায়িত্ব, যারা লিডার রয়েছে তার জায়গায় তার এথিক্সের ব্যাপারটা দায়িত্ব। আসলে এটা সার্বিক একটা জালের মতো, নেটের মধ্য থেকেই আসলে এথিক্সটা চলে আসবে। আমি আরেকটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আপনার এখানে দেখেছি বিশেষ করে 2 বছর বা 3 বছর বাচ্চা থেকে শুরু করে তারা ইংলিশ টিচিং নিচ্ছে, ইংলিশ শিখছে। এমনটি বলা হয় যে আমাদের প্রাথমিক শিক্ষার ভিত্তি উন্নত জীবনের দীপ্তি। তো এরই ধারাবাহিকতায় কি আপনি শিশুকাল থেকে এই যে ইংলিশ টিচিংটা মানুষকে ইন্সপায়ার্ড করছেন বা ইংলিশ শেখার মুখী করছেন, আপনি শিক্ষা মানে ইংলিশ টিচিং দিচ্ছেন, আসলে এইটার মিনিংটা কি? মাহবুব ভাই, ইউ রেড মাই মাইন্ড। আমি যখন ইউনিভার্সিটির চাকরি ছাড়ি, এর মেইন কারণ ছিল আমি এই বাচ্চাদের পড়ানো থেকে আমি আসলে এই শিক্ষাটা নিয়েছি। আমি যত কিছু জেনেছি আমার স্টুডেন্টদের মাধ্যমে জেনেছি, কারণ ওরা আমাকে কোয়েশ্চেন করতে, আমি রিসার্চ করতে বাধ্য হতাম। তো আমি দেখলাম ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কথা শোনে না, হোমওয়ার্ক দিলে করে আনে না, পড়া দিলে এটা সে দেয় না, অ্যাসাইনমেন্ট দেয় না। তো দেখলাম যে ওই ইউনিভার্সিটির ছেলেমেয়েদের চেঞ্জ করা আসলে সম্ভব না। আর ছোট বাচ্চাদের আপনি হোমওয়ার্ক দেবেন, সেটা করে আনবে, আপনাকে ভিডিও বানাতে বলবেন বানাবে, প্রেজেন্টেশন দিতে বলবেন দিবে, আপনি যা বলবেন, ওকে একটা কাদামাটির মতো, তো ওকে যা করবেন আপনি সেভাবেই করে। এই জন্যই আমি চিন্তা করছি যে যদি চেঞ্জ আনতেই হয় তাহলে আমার প্রাইমারি লেভেলের বাচ্চা থেকেই শুরু করতে হবে। এই জন্য আমি ইউনিভার্সিটির চাকরি বাদ দিয়ে আমি কাজ করছি এই ছোট বাচ্চাদের, A ফর অ্যাপেল, B ফর বল, 3 ইডিয়টস এর মতো। হ্যাঁ, গুড। আমরা আসলে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আমাদের সময় প্রায় শেষ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত নিয়ে আমাদেরকে ভিউয়ার্সের উদ্দেশ্যে, আমাদের জাতির উদ্দেশ্যে কথা বলার জন্য। যেই কথাগুলো, যে মেসেজগুলো সত্যিকার অর্থেই আমাদের তরুণ প্রজন্মকে অনেক বেশি ইন্সপায়ার্ড করবে এবং অনেক বেশি উদ্বুদ্ধ করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।